সাথী তার মা শিল্পা দেবীর সঙ্গে বসবাস করত। সাথীর বাবা শহরে থাকতো, সেখানে একটা বড় কোম্পানিতে কাজ করত, আর মাসে মাসে সাথী আর সাথীর মায়ের জন্য টাকা পাঠাতো। তাই দিয়ে এই শিল্পা দেবী সংসার চালাতো এবং সাথীকে কলেজে পড়াশোনা করাতো। সাথী ছোটবেলাতে যেমন ছোট ছোট জামা কাপড় পরতো, সে বড় হয়েও ছোট ছোটই জামা কাপড় পরতে ভালোবাসে। একদিন সাথী কলেজে যাবার জন্য রেডি হয়, তখন সেখানে তার মা শিল্পা দেবী এসে বলে, এই সাথী, তুই এইসব কি পরেছিস? এত ছোট জামা আবার কেউ পরে নাকি? তুই তো এখন বড় হয়ে গেছিস, আর এইরকম ড্রেস পরে আছিস, এই পরে তুই কলেজে যাবি? উফ মা, তুমিও না, এই ড্রেসটা খারাপ কি আছে বলো তো? এখন এইসবই ফ্যাশন। হ্যাঁ, আমি এই ড্রেসটা পরেই কলেজে যাব। সাথী, আমি কিন্তু ভালোই ভালোই বলছি, এইসব ড্রেস পরে একদম কলেজে যাবি না। ভালো জামা কাপড় পরে যা, আর পুরো শরীর ঢেকে যা, না হলে কিন্তু খুব খারাপ হবে। দেখ মা, এখন তুই বড় হয়েছিস, এখন আর এইসব ছোট ছোট জামা কাপড় মানায় না, সবাই তোকে খারাপ নজরে দেখবে। মা, সবার সাথে আমার কি সাথ? যার যেটা ইচ্ছা সে সেটা বলুক, তাতে আমার কোনো যায় আসে না। আমি এইরকম ছোট ছোটই জামা কাপড় পরবো, আমাকে কেউ আটকাতে পারবে না। এই বলে সাথী কলেজে চলে যায়। সে তার মায়ের কথা কোনো মতেই শোনে না। শিল্পা দেবী হাজারো বারণ করার পর সাথী তার কোনো কথাই শোনে না। কলেজের সকলে সাথীকে দেখে অনেক হাসাহাসি করতে থাকে, আবার কেউ কেউ মজা নিতে থাকে, আবার কেউ কেউ তাকে পাগলও বলে। দেখ দেখ, মেয়েটা মনে হয় পুরো পাগল হয়ে গেছে, কিরকম ড্রেস পরে এসেছে দেখ। চুপ কর, তাতে তোর কি হয়েছে? শুধু দেখ আর মজা নে। আমার তো একে দেখে খুব ভালোই লাগছে। এ মা, এই সাথীটাকে দেখ কিরকম ড্রেস পরে এসেছে। এত ছোট ড্রেস পরে এসেছে, ছেলেগুলো ওর দিক থেকে চোখ সরাচ্ছে না, কিরকম খারাপ নজরে দেখছে, আর তাতে ওর কোনো যায় আসছে না। হ্যাঁ, ঠিক বলেছিস, ওর তো কোনো লজ্জা বলতেই নেই, ওর তো ফ্যাশন নিয়ে দরকার। ছি, ছাড়, আমাদের কি, একদিন নিজেই ঠিক নিজের ভুলটা বুঝতে পারবে। কলেজে সাথীকে নিয়ে অনেক রকমের কথা হয়, কিন্তু সাথী কারোর কোনো কথাতেই কান দেয় না, সে যেন শুনতেও পাচ্ছিল না। কলেজ থেকে বাড়ি ফেরে। বাড়ি ফেরার পর সাথীর মা সাথীকে বলে, তুই এইরকম জামা পরে বাইরে যাচ্ছিস, আর প্রতিবেশীগুলো আমার মজা নিচ্ছে। তোকে আমি কত করে বারণ করলাম এইরকম ছোট ড্রেস পরে কলেজে যাস না, কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না। উফ মা, তোমাকে আমি কতবার বলেছি যে যাই বলুক না কেন আমার তাতে কোনো যায় আসে না, আর প্রতিবেশীরা যাই বলুক না কেন তুমি তাদের কোনো কথাতেই কান দেবে না। এই বলে সাথী তার রুমে চলে যায়। শিল্পা দেবী সাথীর বিয়ের কথা ভাবে। মেয়েটা তো বড় হয়েছে, আমি যদি ওর বিয়েটা দিয়ে দিই তাহলে হয়তো ও আর এরকম ছোট ড্রেস পরবে না, ও হয়তো পরিবর্তন হয়ে যাবে। আমি কালকেই ঘটক মশাইয়ের সাথে কথা বলবো। এই বলে শিল্পা দেবীও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। পরের দিন সকালে সাথী কলেজে চলে যাবার পর শিল্পা দেবী একটা ঘটক মশাইকে ফোন করে এবং তাকে বাড়িতে আসতে বলে। কিছুক্ষণের মধ্যেও ঘটক মশাই শিল্পা দেবীর কাছে আসে। ঘটক মশাইকে দেখে শিল্পা দেবী বলে, দাদা, আপনি এসে গেছেন, যা খুব ভালো করেছেন। এই নিন আমার মেয়ের ছবি, একটা ভালো ছেলে দেখুন, খুব তাড়াতাড়ি আমি আমার মেয়ের বিয়েটা দিয়ে দিতে চাই। ঠিক আছে দিদি, এই নিয়ে আর আপনাকে চিন্তা করতে হবে না, কিছুদিনের মধ্যেই আমি আপনাকে ফোন করে জানিয়ে দেব। এই শুনে শিল্পা দেবী একটু নিশ্চিন্ত হয়। কিছুক্ষণ পর ঘটক মশাই কথাবার্তা বলে সেখান থেকে চলে যায়। এই রকম ভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন ঘটক মশাই শিল্পা দেবীকে ফোন করে বলে, দিদি, আপনার মেয়ের জন্য একটা ভালো পাত্র সম্বন্ধ পেয়েছি, ছবিটা আমি ফোনে পাঠিয়ে দিচ্ছি, আপনি একবার দেখে নেবেন। আপনার যদি পছন্দ হয় তাহলে আমি আপনার সঙ্গে কথা বলিয়ে দেব। শিল্পা দেবী ছেলের ফটোটা দেখে তার পছন্দ হয়। শিল্পা দেবী আবারও ঘটক মশাইকে ফোন করে জানায়। কিছুদিনের মধ্যেই ঘটক মশাই পাত্রের পরিবারকে শিল্পা দেবীর সাথে কথা বলিয়ে দেয়। শিল্পা দেবীর সকলকে খুব পছন্দ হয়েছিল, তাই সেও সাথীর বিয়ে দিতে রাজি হয়ে যায়। বেশ কিছুদিনের মধ্যেই সুজয় এবং সাথীর বিয়ে হয়ে যায়। সুজয়ের পরিবারে তার মা সুজাতা দেবী এবং তার বাবা সুনীল বাবু ছিলেন। বিয়ে করে সাথী শ্বশুর বাড়িতে আসে। শ্বশুর বাড়িতে এসে সে তার মধ্যে একটুও পরিবর্তন আনেনি।
বিয়ের কয়েকদিন পর রাত্রেবেলা সাথী সুজয়কে বলে, সুজয় বলছে যে আমি যদি ছোট ড্রেস পরি তাহলে তাতে কি তোমার প্রবলেম হবে? না, আমার কোনো প্রবলেম হবে না, কিন্তু মা বাবার প্রবলেম হবে। আর তাছাড়া আমি চাই না তোমাকে নিয়ে কেউ হাসাহাসি করুক, আর আমি এটাও চাই না যে তোমার দিকে কেউ খারাপ নজরে দেখুক, বুঝেছো? সুজয়, তার মানে তোমার কোনো প্রবলেম নেই, তাই তো? যে যাই বলুক না কেন তাতে আমার কোনো যায় আসে না, আমি ছোট ড্রেসই পরবো। এই বলে সাথী ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সুজয় অফিসে যাবার জন্য রেডি হয়ে যায়। সুজয় অফিসে চলে যাবার পর সাথী তার রুমে এসে মনে মনে ভাবে, এই মাটাও নাই, সব শাড়ি পাঠিয়েছে, আমি কি শাড়ি পরি? আমি এখন কি ড্রেস পরবো কি জানি। তখনই সাথীর মাথায় একটা বুদ্ধি আসে, আর সে শাড়িগুলোকে ডিজাইন ভাবে কেটে নতুন ড্রেস বানিয়ে নেয়। ড্রেসগুলো খুবই ছোট ছিল। ওই রকম ড্রেস পরে সাথী তার শাশুড়ি মা এবং শ্বশুর মশাইয়ের সামনে আসে। সাথীকে দেখে সুজাতা দেবী বলে, বৌমা, তুমি এইরকম ড্রেস পরেছো? তুমি এখন নতুন বউ, আর এইরকম ছোট ছোট ড্রেস পরেছো, সকলে দেখলে কি ভাববে? মা, আপনি কি জানেন না এগুলো আজকালের ফ্যাশন, এগুলোই তো এখন চলছে, আর লোকে যে যাই বলুক না কেন আমার কোনো যায় আসে না। এই বলে সাথী সেখান থেকে চলে যায়। সুজাতা দেবী খুবই রেগে গিয়েছিল, কিন্তু তবুও সে তার বৌমাকে কিছুই বলেনি। একদিন সাথী ওই রকম ছোট ড্রেস পরে মার্কেটে যায়। সেখানে সকলে তাকে নিয়ে অনেক মজা নেয় এবং হাসাহাসি করে। সাথী যখন বাড়ি ফিরছিল তখন বেশ অনেকটা রাত হয়ে গিয়েছিল। রাস্তা দিয়ে একা আসছিল, তখনই বেশ কয়েকটা ছেলে তার পিছু করে আর সাথীকে বলে, ম্যাডাম, আপনার ড্রেসটা তো খুবই সুন্দর, আর আপনার ফিগারটাও খুবই সুন্দর, দেখে খুবই মজা লেগে গেল। ম্যাডাম, আপনি যদি চান তাহলে আমাদের সঙ্গে আসতে পারেন, আমরা আপনাকে অনেক মজা দেব, খুব মজা হবে, আসুন না। কারা আপনারা? আর এসব উল্টোপাল্টা কথা কেন বলছেন? যান এখান থেকে, না হলে আমি পুলিশ ডাকবো, তখন বুঝতে পারবেন। সাথীর কোনো কথাই তারা কিছুই মনে করছিল না। সাথী দৌড়াতে দৌড়াতে বাড়ির সামনে চলে আসে। তখন সুজয় সাথীকে বাঁচিয়ে নেয় এবং সেই ছেলে দুটোকে মেরে তাড়িয়ে দেয়। তখন সাথী কাঁদতে কাঁদতে বলে, সুজয়, সত্যি আমার খুব বড় ভুল হয়েছে, এইরকম ড্রেস পরা আমার উচিত হয়নি। আমি বাড়ির বউ হয়ে যাবার সত্ত্বেও তবু আমি এইরকম ড্রেস পরি, আমাকে ক্ষমা করে দাও। আমি আর এইরকম ড্রেস পরবো না। আমার জন্য মাকে কত অপমানটাই না হতে হয়েছে। আজ সত্যি আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। সাথী, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক। এবার চলো, ভিতরে চলো। এইরকম ভাবেই সাথী তার নিজের ভুল বুঝতে পারে। সেদিনের পর থেকে সাথী আর ওই রকম ছোট ড্রেস পরতো না। সে বাড়ির বউদের মতো শাড়ি পরতো আর নিজের সংসার সামলাতো। এইরকম ভাবেই সাথী তার পরিবারকে নিয়ে হাসি খুশিতে দিন কাটাতে লাগলো। স্বপ্না তার মা রিতিকা দেবী এবং বাবা ভম্বল বাবুর সঙ্গে শহরে বসবাস করে। আসলে ভম্বল বাবুর একটা বড় ঠেলা গাড়ি ছিল, যেটাতে ভম্বল বাবু ঝাল ম্যাগি বিক্রি করত। আর সেটা দেখে দেখে স্বপ্না খুব ভালো করে শিখে নিয়েছিল। স্বপ্না বাড়িতে প্রতিদিন ঝাল ম্যাগি বানিয়ে খেত। সে তার বাবার হাতে হাতে সাহায্য করে দিত। এমনই একদিন ভম্বল বাবু অসুস্থ হয়ে পড়েছিল। হঠাৎই অসুস্থ হয়ে যাবার কারণে রিতিকা দেবী আর স্বপ্না চিন্তায় পড়ে যায়। কি গো, কি হয়েছে তোমার? তুমি এরকম ভাবে বিছানায় পড়ে গেলে যে? তুমি তো আগে এরকম ছিলে না। আচ্ছা, আমি কি ডাক্তারকে ডেকে নিয়ে আসবো? তুমি তো দিনের পর দিন অনেক অসুস্থ হয়ে পড়ছো। তুমি যদি এরকম বিছানায় পড়ে থাকো তাহলে আমাদের কে দেখবে? আর তোমার মেয়েটা যে বড় হয়েছে, তার তো বিয়ে দিতে হবে। কি বলবো, আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি নিজেই বুঝতে পারছি না আমার সাথে এরকম কেন হয়ে পড়লো। আমার সব কাস্টমার গুলো মনে হয় অন্য দোকানে ম্যাগি খেতে ফিরে গেছে। জানি না এরকম অসুস্থ হয়ে আর কতদিন পরে থাকতে হবে। আসলে ভম্বল বাবু ঠিকই বলছিল। 2 দিনের মধ্যে ভম্বল বাবু যেন কেমন একটা হয়ে গেছিল। সে বিছানা থেকে মোটেও উঠতে পারছিল না, কিন্তু তার গায়ে জ্বর সর্দি কাশি বলতে কিছুই ছিল না। আর ভম্বল বাবু নিজের মনে জোর পাচ্ছিল না। সেদিন বাবার এইরকম অবস্থা দেখে স্বপ্না বলে, বাবা তুমি চিন্তা করো না, আমি এই ঝাল ম্যাগি বিক্রি করব। আর এই ঝাল ম্যাগি বিক্রি করে আমি ঠিক টাকা নিয়ে আসবো। তুমি আমার উপরে বিশ্বাস করতে পারো বাবা। না রে মা, আমরা তোকে কিভাবে ঝাল ম্যাগি বিক্রি করতে দিতে পারি বলতো? আর তাছাড়া কোনো পাত্রপক্ষ যদি জানে যে তুই ম্যাগি বিক্রি করিস তাহলে তোর ভালো জায়গায় বিয়ে হবে না রে। আমি তো চাইছি তোর ধনী পরিবারে বিয়ে দেব, যেখানে গেলে তোর কোনো কষ্ট না হয়। মা তুমি এইসব ভাবছো? আর
আর আমি তো ভাবছি আমি গরিব পরিবারে যাব, আর সেখানে গিয়ে আমি রোজের ম্যাগি বানাবো, ঝাল ম্যাগি বিক্রি করব। এটাই হলো আমার স্বপ্ন। সত্যি তুইও না? দেখ মা, ওই রকম ভাবলে হয় নাকি? আমরা এত কষ্ট সহ্য করছি বলে তোকেও কষ্ট করতে হবে? গরিব পরিবারে গেলে তোকে অনেক কষ্ট করতে হবে রে মা। আর তুই যদি ধনী পরিবারে যাস তাহলে তোর বাড়িতে সবকিছুই থাকবে, তোকে আর কিছুই করতে হবে না। আর আমরা তোকে খুশিতে দেখলে আমরা অনেক খুশি হব। দেখো মা, আমি চাই যে আমি নিজের পায়ে দাঁড়াবো, আর আমি নিজে একটা কিছু কাজ করব, যে কাজটা করে আমি নিজেকে সান্ত্বনা তো দিতে পারবো যে আমি কিছু একটা কাজ করছি। এত পড়াশোনা শিখেও কোনো চাকরি পেলাম না, চাকরির জন্য অনেক অনেক টাকা চাই, আর সেটা তো বাবার পক্ষে দেওয়া সম্ভব হলো না, তাই আর চাকরিটাও পেলাম না। চাকরি করার খুব ইচ্ছে ছিল মা, চাকরি পাইনি তো কি হয়েছে, আমি এই ঝাল ম্যাগি বিক্রি করতে চাই, এটাতেই আমার বিজনেস বানিয়ে নিতে চাই। মেয়ের মুখে এই কথা শুনে ভম্বল বাবু আর রিতিকা দেবী অনেক খুশি হয়। দেখতে দেখতে এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। ভম্বল বাবুর শরীর অসুস্থতার ফলে সে ম্যাগি বিক্রি করতে যেতে পারতো না, আর তার হয়ে তার মেয়ে স্বপ্না প্রতিদিন সন্ধ্যাবেলা হলে ঠেলাগাড়ি নিয়ে বাজারে বেরিয়ে যেত ম্যাগি বিক্রি করতে। স্বপ্নার হাতে ঝাল ম্যাগি খেয়ে সকলেই অনেক প্রশংসা করে যেত। এমনই একদিন, বলছি দিদি, আমাকে 1 প্লেট ঝাল ম্যাগি দাও তো, তোমার হাতের ঝাল ম্যাগি খেতে আমার খুব ভালো লাগে। আমি কালকেই 1 প্লেট খেয়ে গিয়েছিলাম, তাই আমি আজকেও খেতে চলে এসেছি। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি তোমাকে এখনই গরম গরম বানিয়ে দিচ্ছি, কেমন? আচ্ছা ঠিক আছে, একটু বেশি করে ঝাল দিও কিন্তু দিদি, আমি একটু ঝাল খেতে বেশি পছন্দ করি, তাই অন্য কারোর কাছে না গিয়ে তোমার কাছে চলে আসি। টিনার মুখে এই কথা শুনে স্বপ্না অনেক খুশি হয়। এইভাবেই আরো বেশ কিছু কাস্টমার স্বপ্নার ঠেলাগাড়ির সামনে এসে ভিড় করে। তখন স্বপ্না সকলে এক এক করে ঝাল ম্যাগি দিতে থাকে। এইভাবেই সে ম্যাগি বিক্রি করতে যেত। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। এমনই একদিন স্বপ্না তার বাবার কারণে ম্যাগি বিক্রি করতে যেতে পারেনি। আসলে সেদিন স্বপ্নার বাবা খুবই অসুস্থ হয়ে পড়েছিল, আর এর ফলে সেদিন স্বপ্না ম্যাগি বিক্রি করতে যেতে পারেনি। তাই সেখানে স্বপ্নার এক প্রতিবেশী সুলেখা দেবী সেখানে এসে বলে, ভম্বল দাদা, কি গো, কোথায় তোমরা? স্বপ্না, তোরা বাড়িতে আছিস তো? এই তো। আচ্ছা, কি ব্যাপারটা কি বলতো? তুই আজকে ম্যাগি বিক্রি করতে যাসনি কেন? তোর ঠেলাগাড়ির সামনে যারা প্রতিদিন ম্যাগি খেত, আর তার মধ্যে তো আমিও থাকতাম, আমিও তো তোর হাতের ম্যাগি খেতাম, আজ তারা এসে ভিড় জমিয়েছে। তারাই বলছিল এখনো পর্যন্ত কেন ঝাল ম্যাগি নিয়ে আসছে না, তোকে সকলেই ডাকাডাকি করছে, তো তুই আজকে ম্যাগি বিক্রি করতে যাবি না? না কাকিমা, আমি আজ ম্যাগি বিক্রি করতে যেতে পারবো না, আসলে আমার বাবার শরীর খুবই অসুস্থ, তো তাই। স্বপ্না যখন তার প্রতিবেশীর সঙ্গে এইসব কথা বলছিল, তখনই তার সামনে তার বাবার বয়সী এক লোক এসে দাঁড়িয়ে বলে, ভম্বল, কিরে বাড়িতে আছিস? আচ্ছা বলছি, এটাই তো ভম্বলের বাড়ি, তাই না? হ্যাঁ, আপনি একদম ঠিক জায়গাতে এসেছেন, এটাই আমাদের বাড়ি। মানে আপনি যাকে বলছেন ওটা তো আমার বাবা, কিন্তু আপনি ডাকছেন কেন, কি হয়েছে? আর আপনাকে তো আমি আগে কখনোই দেখিনি, কে আপনি? উফ বাবারে বাবা, ওই পাড়া থেকে আমি ভম্বল করে খুঁজতে খুঁজতে আসছি, কিন্তু ভম্বল নামের কাউকেই পেলাম না। ঠিক এইখানে এসে শুনতে পেলাম যে তোমার বাবার নাম ভম্বল, তাই আর বেশি দেরি করলাম না, এদিকে ছুটে চলে আসলাম। আচ্ছা, ওইখানে তো তুমি ম্যাগি নিয়ে বসো, তাই তো? তোমার ম্যাগি আমি টেস্ট করে দেখতে চাই, কারণ আমার ছেলে মেয়েরা প্রতিদিন তোমার হাতের ম্যাগি খেতে চাই। এত ছোট ছোট ছেলে মেয়ে, তা সত্ত্বেও ওরা ঝাল ম্যাগি খাওয়ার ভাইনা করে, তাই আমি আর বেশি দেরি না করে তোমার বাড়িতে চলে আসলাম। ওইখানে আমি তোমাকে অনেক খুঁজেছি, পেলাম না বলে খুঁজতে খুঁজতে বাড়ি চলে আসলাম। আচ্ছা বলি কি, তোমার বাবার এই নামটা কে রেখেছে? আপনি এমন একটা প্রশ্ন করলেন না, যেটা শুনে আমারও হাসি পেয়ে গেল। আসলে কি বলুন তো, আমার বাবা তো একটু নাদুস আর মোটা সোটা মানুষ, তাই জন্য আমার ঠাম্মি আর দাদু বাবার এই নামটা রেখেছিল। আসলে কাকু, আমি আজকে ম্যাগি বিক্রি করতে যাব না, আর ঝাল ম্যাগি আজকে বিক্রি করার মতো কোনো ইচ্ছে নেই। বেশ কিছুক্ষণ ধরে স্বপ্না স্বপন বাবুর সঙ্গে কথাবার্তা বলে, তারপর স্বপন বাবু সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। স্বপন বাবু একদিন হঠাৎ করে আবারও ভম্বল বাবুর কাছে আসে, আর এবারে সে একটা মহা উদ্দেশ্য নিয়ে এসেছিল স্বপ্নার বিয়ের কারণে। স্বপন বাবুর হাতে একটা ছেলে ছিল, তাই সে ভম্বল বাবুর সঙ্গে কথাবার্তা বলতে আসে। আমি আর কদিনই বা বাঁচবো আমি জানি না, আমি কতদিন বেঁচে থাকবো, কিন্তু বেঁচে থাকতে থাকতে আমি আমার মেয়ের বিয়ে দিতে চাই, এই বিয়েতে আমি রাজি আছি।
এইভাবেই পাকা কথাবার্তা মিটিয়ে নেয়। আসলে স্বপন বাবু যেই ছেলেটাকে দেখেছিল সেই ছেলেটা ছিল খুবই দরিদ্র। ছেলেটার নাম ছিল সোহম। সোহম বাড়িতে একাই থাকতো। তার বাড়িতে মা বোন বাবা বলতে কেউ ছিল না। এইভাবেই দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই সোহমের সঙ্গে স্বপ্নার বিয়ে হয়ে যায়। স্বপ্না শ্বশুর বাড়িতে এসে দেখে যে শ্বশুর বাড়িতে তেমন কিছু একটা নেই, শুধুমাত্র একটা ঘর, সেটাও ভালোভাবে সাজানো গোছানো নয়। তাই স্বপ্না ঠিক করে যে সে নিজে ম্যাগি বিক্রি করে সব একটা একটা করে কিনে নেবে আর তার এই বাড়িটা পুরোপুরি ভাবে সাজিয়ে ফেলবে। পরের দিন থেকে স্বপ্না ঝাল ম্যাগি বিক্রি করবে বলে ঠিক করে। তাই সে ঠেলা গাড়ি নিয়ে বেরিয়ে যায় ঝাল ম্যাগি বিক্রি করতে। তার পিছন পিছন আসে সোহমও। সোহম, আমি তোমাকে যেমন যেমনটা বলে দেব তুমি তেমনটাই করবে, ঠিক আছে? কারণ আমার হাতে ঝাল ম্যাগি খুবই বিখ্যাত। তুমি একটুও যেন গন্ডগোল করো না। তোমার গন্ডগোলের জন্য তাহলে আমাদের পুরোপুরি বিক্রিটাই চলে যেতে পারে। তাই আমি যেমনটি বলবো তুমি তেমনটাই করবে, ঠিক আছে? ঠিক আছে, তুমি আমাকে যেমন বলবো আমি তেমনটাই করব। তোমার এই ঝালম্যাগি শুনেছি, এই ঝালম্যাগি তো অনেকই বিখ্যাত, কিন্তু আজ দেখেও নেব। এইভাবেই তারা সেদিন দুইজন মিলে ম্যাগি বিক্রি করতে থাকে। দেখতে দেখতে কিছু মিনিটের মধ্যে ঝাল ম্যাগি বিক্রি হয়ে যায় আর এটা দেখে সোহম খুবই খুশি হয়। সেদিনের পর থেকে সোহম আর কোনো কিছু কাজ না করে স্বপ্নার সঙ্গে ম্যাগি বিক্রি করতে থাকতো আর তাদের ঝাল ম্যাগি বিক্রি করে খুব ভালো করে সংসার চলে যেত। আর এইরকম ভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে লাগলো।